ড্রামাটি শুরু হয় ফিমেল লিড জিয়াংকে দেখিয়ে। জিয়াং একটি শপে আসে আর এখানে অনেক বেশি নার্ভাস ছিল। এরপরে জিয়াং ও তো প্রেগনেন্সি কিট কেনে আর ওইটা দিয়ে টেস্ট করার পর জানতে পারে জিয়াং আসলে প্রেগনেন্ট। তখন জিয়াং অনেকটাই অবাক হয়ে যায় আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। একদিন জিয়াংকে কয়েকজন গুন্ডারা মিলে অনেক বেশি ডিস্টার্ব করছিল আর জিয়াংকে অনেক বেশি ড্রাগসও দেওয়া হয়। আর ওখানে আমরা এই ড্রামার মেইন লিড ইয়ানকে দেখতে পাই। তো ইয়ান ওইসব গুন্ডাদের হাত থেকে জিয়াংকে বাঁচিয়ে নেয়। তবে জিয়াং অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে তাদের দুজনের ভিতরে রোম্যান্স হয়ে যায়। প্রেজেন্টে জিয়াং ভাবে, আমি একবারে শুধুমাত্র নাইট স্পেন্ড করার পর কিভাবে প্রেগনেন্ট হতে পারি, আর ওই লোকটির সাথে তো আমি শুধু একবারই দেখা করেছি। আর এটা ভেবেও অনেক ভয় পাচ্ছিল ওর মম যদি এই খবর জানতে পারে তাহলে তো জিয়াংকে একদম জানেই মেরে ফেলবে। তখনই এখানে জিয়াংয়ের মম নিচে আসে আর জিয়াংকে ডাকতে শুরু করে। ভয় পেয়ে জিয়াং তাড়াতাড়ি করে প্রেগনেন্সি কিট লুকিয়ে ফেলে। এখানে মম আসার পর জিয়াংয়ের চুল ধরে। এরপরে জিয়াংকে বলে, এখন তোমার চুলগুলো তাড়াতাড়ি কি বড় হচ্ছে না? তখন জিয়াং বলে, প্লিজ মম, এবার আপনি আমার চুলগুলো বিক্রি করে দেবেন না, আমার লম্বা চুল অনেক ভালো লাগে। তবে এখানে মম বলে, যখন টাকা আসতে শুরু করবে তখন সব কিছুই ভালো লাগবে, এমনিতেও লম্বা চুল দিয়ে তুমি কি করবে? এরপরে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে আজ তুমি অনেক বেশি স্যাড রয়েছো। এমন তো নয় তুমি আবারও কলেজে যাওয়ার চিন্তা ভাবনা করছো? পড়াশোনা করে কি করবে? পড়াশোনা করার তোমার দরকার নেই। আর আজ আমাদের কাছে অনেক বড় একটি অর্ডার এসেছে। একজন লোক অনেকগুলো চিকেনের অর্ডার করেছে। এখন তোমাকে এই সব কিছু ওই লোকটির গাড়িতে তুলে দিতে হবে। তাই এখানে বসে থেকে সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। এরকম মুখ ভার করে থাকলেই তো তুমি আর টাকা পাবে না, আমাদেরকে টাকার জন্য অন্য কিছুও করতে হবে। জিয়াং এখানে মনে মনে বলে, আমি এখন প্রেগনেন্ট আর আমি যদি ভারী কাজ করি তাহলে আমার বেবির ক্ষতি হয়ে যাবে। তবে এটা আমার জন্য ভালোই হবে, এতে করে বেবিটা নষ্ট হয়ে যাবে। তাই তো জিয়াং তখন কাজ করতে শুরু করে, অনেক ভারী ভারী জিনিস ও ওঠাতে শুরু করে আর এইসব কিছু গাড়িতে তুলে দিয়েছিল। তখন একজন লোক এসে এখানে জিয়াংকে বলে যে, তুমি তো একটি মেয়ে আর এত ভারী কাজ কেন করছো? তোমাদের অন্য কোনো কর্মচারী নেই? জিয়াং বলে যে, না, আর আমি এই সব কিছু করতে পারি। এইটা বলার পর জিয়াং আবারও কাজ করতে শুরু করে, অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তবে এরপরেও জিয়াং থামতে পারবে না। আর এখানে আমরা তখন ইউকে দেখতে পাই, নিজের একদম সব গার্ডদেরকে নিয়ে গ্যাংস্টারদের মতন করে হেঁটে যাচ্ছিল। বোঝাই যাচ্ছে ইউ অনেক বেশি রিচ। যখন কারের ভিতরে উঠতে নেবে তখন অ্যাসিস্ট্যান্ট বলে, বস, দূরে ওই মেয়েটিকে দেখে মনে হচ্ছে আপনি ওই মেয়েটির সাথে ওই দিন রাতে নাইট স্পেন্ড করেছেন। এখানে মেয়েটি অনেক ভারী কাজ করছে। বাট ইউ তো এখানে জিয়াংয়ের এই সব কিছুতে একদমই পাত্তা দেয় না, কারে উঠে পড়ে। এইদিকে জিয়াং যখন আবারও ভারী বক্সগুলো উঠাচ্ছিল তখন ওর মাথা ঘুরে যায় আর চিকেনগুলো সব নিচে পড়ে, নিজেও পড়ে যেতে নিচ্ছিল। ঠিক সময় ইউ এসে জিয়াংকে ধরে নেয়। জিয়াং এখানে ইউকে দেখার পরে বলে, এইটা তো দেখছি ওই লোক যে কিনা আমাকে ওই দিন রাতে বাঁচিয়েছে। ইউ এখানে জিয়াংকে বলে, তুমি কি কান্না করছো? জিয়াং বলে, আমি তো কান্না করছি না, এইসব কিছু আসলে ঘাম, এখানে অনেক বেশি রোদ। এইটা শোনার পর ইউ নিজের রুমাল বের করে দেয় জিয়াংকে। জিয়াংকে বলে, এটা দিয়ে নিজের ফেসটা পরিষ্কার করে নাও। ইউ জিয়াংকে বলে, তুমি এইসব ভারী কাজগুলো কেন করছো? তোমাদের কোনো কর্মচারী নেই? জিয়াং বলে, না, এইসব কিছু আমরাই করি। তখন ইউ তার গার্ডদেরকে ইশারা করে আর ওইসব গার্ডরা একদম চলে আসে গাড়ির কাছে। তখন ওই লোকটি অনেক ভয় পায়, মনে করে যে এইসব হচ্ছে গুন্ডা আর ওর কাছ থেকে টাকা নেওয়ার জন্য এসেছে। বাট 2 মিনিটের ভিতরেই তো সবাই এখানে সব চিকেনগুলো গাড়িতে উঠিয়ে দেয়। তখন লোকটি খুশি হয়ে যায় আর এখানে জিয়াংকে কিছু এক্সট্রা টাকা দিয়ে বলে, আমি জানতাম না তুমি বসের সাথে মিলে রয়েছো, আর থ্যাংক ইউ এত ভালো ভালো চিকেন দেওয়ার জন্য। এক্সট্রা টাকা পাওয়ার পর জিয়াং তো খুশি হয়ে যায়, কারণ এই টাকা দিয়ে ও এখন অ্যাবর্শন করাতে পারবে। তবে এরপরে আবার জিয়াং আপসেট হয়ে যায়, কারণ অ্যাবর্শন করানোর জন্য কাউকে তো সাইন করতে হবে গার্জিয়ান হিসেবে। তবে ও যদি মমকে বলে তাহলে তো মম ওকে মেরে ফেলবে। তাই ওর মাথায় একটি বুদ্ধি আসে আর ভাবছিল এই কথা ও জিয়াংকে বলবে। তাই জিয়াংকে বলে, আমার আপনার সাথে কিছু কথা বলার রয়েছে। জিয়াং বলে, ওই দিন রাতে সব ভুলটা আমার ছিল, তোমার কোনো ভুল ছিল না, আর এর জন্য আমি এখন তোমাকে টাকা দিতে রাজি রয়েছি। তোমার কত টাকা লাগবে? এখানে জিয়াং বলে, আমি আপনার কাছ থেকে টাকা নিতে চাই না, বরং আমি তো চাই আপনি আমার একটি হেল্প করুন। তখন ইউ বলে, ঠিক আছে, কারের ভিতরে উঠো, বাইরে রোদ, আমরা ভিতরে বসে কথা বলতে পারবো। আর কারের ভিতরে ওঠার পর জিয়াং তো অনেক ভয় পাচ্ছিল, ও বুঝতে পারছিল না যে নিজের প্রেগনেন্সির কথা আসলে কিভাবে ইউকে জানাবে। এরপরেও অনেক বেশি সাহস নিয়ে এখানে ইউকে বলে, আঙ্কেল, 2 মাস আগে আমরা দুজনে নাইট স্পেন্ড করেছিলাম আর এখন আমি টেস্ট করার পর জানতে পারি যে আমি এখন প্রেগনেন্ট। জিয়াং এর মুখ থেকে প্রেগনেন্সির কথা শোনার পর ইউ একটু অবাক হয় আর হেসে বলে, আমি জানি তুমি কখনোই প্রেগনেন্ট হবে না, কারণ তুমি একজন ক্যান্সারের পেশেন্ট।
আসলে ওই রাতে তারা দুজনে তো নাইট স্পেন্ড করেছে, কিন্তু পরদিন সকালে জিয়াং এর মাথায় কোনো চুল ছিল না, আর জিয়াং তো ফেক হেয়ার পরে এসেছিল। এই কারণে ইউ মনে করে জিয়াং আসলে একজন ক্যান্সারের পেশেন্ট। এখানে জিয়াং ইউকে বলে, আপনি ভুল ভেবেছেন, আমার কোনো রোগ নেই আর আমার কোনো ক্যান্সারও নেই। আসলে আমার চুল একটু বড় হওয়ার পরে আমার মম সব চুলগুলো বিক্রি করে দেয়, আর আপনার বিশ্বাস না হলে আপনি আমার চুল টাচ করে দেখতে পারেন। ইউ এর হাত ধরে নিজের চুল টাচ করায়। তো এরপরে ইউ একটু অবাক হয়ে যায় আর মনে মনে বলে, তাহলে কি আমি মেয়েটিকে ভুল বুঝলাম? আর মেয়েটি যে কথা বলছে এটা যদি সত্যি হয়, তাই আবারও জিজ্ঞাসা করে জিয়াংকে যে তুমি কি শিওর হসপিটালে গিয়েছিলে? এখানে জিয়াং জানায়, আমি তো হসপিটালে যাইনি, তবে আমি বাড়িতেই চেক করেছি আর আমি দেখতে পেয়েছি আমি সত্যি প্রেগনেন্ট। আপনাকে মিথ্যে কথা আমি কেন বলবো? আর এখন চাই আপনি আমাকে সাহায্য করুন, কারণ আমি যদি আমার মমকে বলি আমি প্রেগনেন্ট, তাহলে মম আমাকে মেরে ফেলবে। তাই একমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারবেন। এই কথাগুলো শোনার পর ইউ ভাবে জিয়াং হয়তো ওর কাছ থেকে টাকা চাইবে। তবে জিয়াং বলে, আমি আপনার কাছ থেকে কোনো টাকা নেব না, শুধুমাত্র আপনি আমার অ্যাবর্শন ফর্মে সাইন করে দেবেন একজন গার্জিয়ান হয়ে। তখন জিয়াং অবাক হয়ে বলে যে তুমি আমার বেবিকে রাখতে চাচ্ছ না, এই কারণে তুমি অ্যাবর্শন করতে চাও? আর ও তো বলে যে কারের ভিতর থেকে বের হয়ে যাও। তখন জিয়াং অনেকটাই ভয় পায় আর এখানে বলে, আঙ্কেল আপনি এভাবে রেগে যাবেন না, আমি কারের ভিতর থেকে বের হয়ে যাচ্ছি। বাট তখন ইউ বলে, আমি তো তোমাকে বের হয়ে যাওয়ার কথা বলিনি, এখানে আমি ড্রাইভারকে বলেছি কার থেকে বের হয়ে যাওয়ার জন্য। তখন তো আবার জিয়াং চুপ হয়ে যায় আর ইউ ড্রাইভারকে বলে, কার থেকে বের হও, আমি নিজে কার চালাবো। এরপরে ইউ নিজে কার চালিয়ে জিয়াংকে হসপিটালে নিয়ে আসে ওর ভালোভাবে চেক আপ করানোর জন্য। ডক্টরও জিয়াংয়ের ভালো করে চেক আপ করে আর এরপরে জিয়াংকে জানায় যে সত্যি জিয়াং প্রেগনেন্ট, তাও আবার 2 মাসে। জিয়াং এই হসপিটাল দেখার পর মনে মনে বলে, এইটা অনেক বড় একটি হসপিটাল আর এখানে অনেক বেশি টাকার প্রয়োজন। তবে এরপরও ও ডক্টরকে জিজ্ঞাসা করে এই হসপিটালে অ্যাবর্শন করানোর জন্য কত টাকা লাগবে। জিয়াং এর মুখ থেকে এই কথা শোনার পর ডক্টর তো অবাক আর জিয়াংকে বলে, তুমি এই বেবিটিকে কেন অ্যাবর্শন করাতে চাচ্ছো? জিয়াং বলে, কারণ আমি এই বেবিটিকে পালতে পারবো না। ডক্টর বলে, তোমাকে তো এটা নিয়ে চিন্তাও করতে হবে না, কারণ তোমার কাছে যে ফ্যামিলির বেবি রয়েছে তুমি তো মনে করো যে তোমার কপাল খুলে গিয়েছে আর তোমার লটারি লেগেছে। এই বেবিটির জন্য এখন তুমি অনেক বেশি লাকি হতে পারবে। একটু পরে ডক্টর বাইরে এসে ইউ এর হাতে রিপোর্ট তুলে দেয় আর ইউ এই রিপোর্টগুলো দেখার পর হ্যাপি হয়। এরপরে দেখে জিয়াং এর দিকে আর এগিয়ে যাচ্ছিল জিয়াং এর কাছে, দেন জিয়াং এর হাত ধরে। তখন জিয়াং অনেক নার্ভাস হয়ে যায়। ইউ বলে, হসপিটালে থাকার প্ল্যান করছো নাকি, বাড়িতে যাবে না? এরপরে আমরা ওদের দুজনকে বাইকে দেখতে পাই, যেখানে জিয়াং এখনো নার্ভাস। ইউ জিয়াংকে বলে, এখন কি আমি জানতে পারি যে তুমি এই বেবিটিকে এত বেশি হেট কেন করো, কেন ওকে অ্যাবর্শন করতে চাচ্ছো? জিয়াং বলে, আমি বেবিটিকে হেট করি না, আর আমি এটা ভালো করে জানি আমি এই বেবিটিকে পালতে পারবো না, তাই এমন সিদ্ধান্ত নিতে চাচ্ছিলাম। তখন ইউ বলে, এটা শুধু তোমার বেবি না, আমারও বেবি। আজ থেকে আমি এই বেবি দেখাশোনা করব, তার সাথে তোমারও। তোমার কি কি প্রয়োজন আমাকে বলবে, সব কিছু আমি তোমাকে দেব। ইউ এর কাছ থেকে সাপোর্ট পেয়ে জিয়াং অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এরপরে জিয়াং যখন বাড়িতে আসে তখন দেখতে পায় যে জিয়াং এর মম জিয়াং এর উপরে অনেক রেগে রয়েছে আর জিয়াং এর উপরে চিৎকার করে জিয়াংকে বলে, মম জিয়াংকে বলে, তুমি কেন আমাদেরকে না জানিয়ে কলেজে অ্যাপ্লাই করেছো আর ওখানে তুমি চান্সও পেয়েছো, তবে তোমার পড়াশোনার জন্য টাকা কে দেবে? জিয়াং কান্না করে বলে, মম আমি পড়াশোনা করতে চাই আর এর জন্য আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না। তবে এখানে মম বলে, তুমি পড়াশোনা করে কি করবে? আর আমরা এটাও জানতে পারি জিয়াং এর ফ্যামিলি জিয়াংকে লাইক করে না, শুধুমাত্র এই কারণে জিয়াং একজন মেয়ে। আর এখানে মম বলে, তুমি পড়াশোনা করে কি করবে? পড়াশোনা শুধুমাত্র তোমার ভাই করবে, কারণ ওই তো শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবে, আর তোমার তো বিয়ে হওয়ার পর তুমি এখান থেকে চলেই যাবে। আর এই জন্য তোমার পড়াশোনার দরকার নেই, তুমি শুধু এখন টাকা ইনকাম করবে আর তোমার ভাইয়ের পড়াশোনাতে সাহায্য করবে। জিয়াং রেগে বলে, এই কথা, তাহলে আপনারা এখানে আপনাদের ছেলেকেই নিয়ে থাকুন, আমি এই ফ্যামিলিতে আর থাকবো না। এরপর তো জিয়াং কান্না করে বাড়ি থেকে বের হয়ে যায়। জিয়াং তখন রোডেও কান্না করছিল আর দৌড়াতে থাকে যে ওর ফ্যামিলি ওকে কেন লাইক করে না। তখন একটি জিয়াং এর সামনে চলে আসে, জিয়াং নিচে পড়ে যায় আর কারটি ওখানেই থেমে যায়, যার কারণে জিয়াং তো বড় একটি অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে পারে। তবে এরপরে ও রোডে বসে কান্না শুরু করে দেয়। তখন ইউ জিয়াং এর কাছে এসে বলে যে তুমি এরকম ভাবে রোডে বসে কেন কান্না করছো? এরপরে জিয়াংকে নিজের সাথে করে নিয়ে যায়। একটি জায়গায় অপেক্ষা করছিল আর স্মোক করতে থাকে, জিয়াং এর অপেক্ষা করে। এরপরে জিয়াং একটি সুন্দর ড্রেস পরে বাইরে আসে, জিয়াংকে দেখতে অনেক বেশি প্রিটি দেখায়। ইউ তো জিয়াংকে দেখার পর বিশ্বাসই করতে পারছিল না ওর সামনে জিয়াং এসেছে, মনে হচ্ছে কোনো প্রিন্সেসকে দেখছে। দেখতে পায় যে জিয়াং এর জুতো ঠিক নেই, তাই ওটা নিজের হাতে ঠিক করে দিয়েছিল। তখন বাকিরা সবাই এরকম একটি ব্যবহার দেখে অবাক হয়ে যায়,
কারণ এর আগে কখনোই ইউ কোনো মেয়ের সাথে এরকম ব্যবহার করেনি। একটু পরে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে নিয়ে আসা হয় জিয়াং এর জন্য। আর ইউ বলে জিয়াংকে, আজ থেকে এই সব কিছু তোমার, আর এই সব কিছু তোমার ফ্যামিলিতে চলে যাবে। তখন জিয়াং ইউকে বলে, বাট আমি আর আমার ফ্যামিলিতে ফিরে যেতে চাই না, আমি ওখান থেকে চলে এসেছি। ইউ বলে, ঠিক আছে, তাহলে তোমাকে আমি আমার নিজের বাড়িতে নিয়ে যাব। এরপরে ইউ জিয়াংকে তার বাড়িতে নিয়ে আসে। আর এত বড় একটি বাড়ি দেখার পর ইউ এর মনে হচ্ছিল এটা কোনো বাড়ি না, বরং একটি রাজপ্রাসাদ। বাড়িতে থাকা একজন আন্টির সাথে জিয়াং এর পরিচয় করিয়ে দেয় আর বলে জিয়াংকে, আজ থেকে এই আন্টি তোমার দেখাশোনা করবে। এরপরে আন্টি জিয়াং এর সামনে অনেক সব টেস্টি টেস্টি খাবার রাখে, জিয়াংকে এগুলো খেতে বলে। এই সব কিছু দেখার পর জিয়াং যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, আর জিয়াং মনে করে যে এই সব কিছু ওর একটি স্বপ্ন। এরপরে ইউ জিয়াংকে বলে, তুমি এখন রেস্ট করো, আমাকে কাজের জন্য যেতে হবে, আর এখানে তোমার কোনো প্রবলেম হবে না। ইউ চলে যাওয়ার পর আন্টি এখানে জিয়াংকে বলে, আপনি অনেক লাকি একটি মেয়ে, কারণ এর আগে কখনোই বস এই বাড়িতে কোনো মেয়েকে নিয়ে আসেনি, আপনি প্রথম যাকে কিনা বস এই বাড়িতে নিয়ে এসেছে। আমার তো মনে হয় যে আপনি একদিন এই বাড়ির মালকিন হয়ে যাবেন, আর এটা আমি বিশ্বাস করছি। জিয়াং আন্টিকে বলে, এমন কিছু না, আমি শুধু এখানে কিছুদিন থাকতে এসেছি। একটু পরে জিয়াং যখন নিজের ফোন দেখছিল তখন হঠাৎ করে ও একটি নিউজ দেখতে পায়, যেখানে কিনা ইউ এর সাথে একটি মেয়েকে নিয়ে গসিপ অনেক বেশি বেড়ে গিয়েছে। আর এটা দেখার পর জিয়াং মনে করে যে ও শুধু শুধু একটু বেশি চিন্তা ভাবনা করছে, ইউর তো গার্লফ্রেন্ড রয়েছে। এরপরে আবার ইউ বাড়িতে ফিরে আসে। তখন জিয়াং দৌড়ে ইউ এর কাছে এসেছিল, আর ইউ তাড়াতাড়ি করে জিয়াংকে কোলে উঠিয়ে নেয়। এরপরে জিয়াংকে সোফায় বসিয়ে দিয়ে বলে, এভাবে খালি পায়ে তুমি ফ্লোরে একদমই দৌড়াদৌড়ি করবে না, এর ফলে তোমার ঠান্ডা লেগে যাবে। আর জিয়াং এর অনেক বেশি কেয়ার করতে থাকে। এরপরে মেড আন্টি আসে জিয়াং এর জন্য একটি স্যুপ বানিয়ে নিয়ে, আর জিয়াং এটা খাওয়ার পর দেখে অনেক বেশি টেস্টি, তাই ইউকে বলে যে আঙ্কেল এটা আপনিও খান। ইউ কোনো কিছু না বলে স্যুপটি খেয়ে নেয়। জিয়াং তো অনেক বেশি খুশি হয়, আর এখানে মেড আন্টিও দুজনের এরকম সিন দেখে খুশি হয়। ইউ তখন এক নজরে শুধু জিয়াংকেই দেখে যাচ্ছিল। একটু পরে আন্টি জিয়াংকে বলে, আজ পর্যন্ত বস ইউ এরকম ভাবে কারোর কাছ থেকে স্যুপ খায়নি, আর আপনি বলার সাথে সাথেই উনি কোনো কিছু চিন্তা ভাবনা না করে স্যুপটি খেয়ে নিয়েছে। জিয়াং এইসব কিছু শুনে অনেক বেশি খুশি হয়, আর ও ভাবছিল ইউকে তাহলে ওকে সত্যি লাইক করে। আর এরপরে আমরা দেখতে পাই ইউকে তার অ্যাসিস্ট্যান্টের সাথে একটি জায়গায় এসেছে। তখন অ্যাসিস্ট্যান্ট এখানে বলে, বস আপনি ওই মেয়েটির জীবন বাঁচিয়েছেন, এইটা কি বেশি ছিল না, ওকে বাড়িতে নিয়ে আসার কি দরকার। ইউ অ্যাসিস্ট্যান্টকে বলে, তোমার মুখ বন্ধ রাখো, কারণ জিয়ান এখন প্রেগনেন্ট। অ্যাসিস্ট্যান্ট এটা শোনার পর অবাক, এর মানে বস 2 মাস আগে আপনি ওই মেয়েটির সাথে ওইসব কিছু করে এসেছেন, আর এখন মেয়েটি প্রেগনেন্ট। আমি তো বিশ্বাসই করতে পারছি না। মানে এখানে ইউ এর মজা নিতে শুরু করে অ্যাসিস্ট্যান্ট। তাই তো ইউ অ্যাসিস্ট্যান্টের উপরে অনেক রেগে যায়, আর চোখ গরম করে অ্যাসিস্ট্যান্টকে চুপ থাকতে বলে। ইউ বাড়িতে আসলে জিয়াং আবারও দৌড়ে ইউ এর কাছে যায়, বাট এবার দেখতে পাই ইউ করে বাড়িতে এসেছে। এই কারণে বলে, আঙ্কেল আপনি তো ড্রাঙ্ক করে এসেছেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি হ্যাংওভার স্যুপ বানিয়ে আপনাকে দেব। এখানে তখন ইউ শুধু জিয়াংকেই দেখে যাচ্ছিল, আর ওর কাছে জিয়াংকে দেখার পরে মনে হয় যে পৃথিবীর সব থেকে বেশি সুন্দর একটি মেয়ে এখন ইউ এর সামনে দাঁড়িয়ে রয়েছে। এইদিকে জিয়াং তো কাজ করতে গিয়ে নিজের হাত কেটে ফেলে, যার কারণে ইউ তাড়াতাড়ি করে জিয়াং এর কাছে এসে বলে, তুমি এখন এইসব কিছু করা বন্ধ করো, আর আমার সাথে চলো। তুমি এভাবে নিজেকে কেন হার্ট করতে থাকো, তোমাকে সাবধানে থাকতে হবে, আর আমি তো রয়েছি তোমার কেয়ার করার জন্য। এই সব কিছু দেখার পর জিয়াং মনে মনে বলে, আমি কি সত্যি এতটাই বেশি লাকি যে এরকম একটি ভালো পার্টনার পেয়েছি। এরপরে জিয়াং আবারও ওই নিউজ দেখতে পাই এবার এখানে ইউকে নিয়ে সবাই অনেক বাজে বাজে কমেন্ট করছে, যে সব কিছু জিয়াং এর একদমই সহ্য হয় না। তাই ও তো নিজেই তখন ওই সব লোকদের সাথে কমেন্টের ভিতরে মারামারি শুরু করে দেয়। পরের দিন অ্যাসিস্ট্যান্ট ইউকে বলে যে তোকে নিয়ে আবারও অনেক বেশি গসিপ শুরু হয়ে গিয়েছে ইন্টারনেটে। ইউ বলে, এটা আবার নতুন করে বলার কি রয়েছে, সবসময় তো এরকম হয়েই থাকে। অ্যাসিস্ট্যান্ট বলে, না এবার একটু আলাদা রয়েছে, কারণ আমরা একটি অ্যাকাউন্ট দেখেছি যে কিনা তোকে সাপোর্ট করে বাকি সবার সাথে অনেক বেশি ঝগড়া করেছে, আর আমরা পরে ওই অ্যাকাউন্ট সম্পর্কে খোঁজ নেওয়ার পর জানতে পারি ওইটার ওনার অন্য কেউ নয় বরং জিয়াং। তখন ইউ রেগে অ্যাসিস্ট্যান্টকে বলে, ওই সব লোকদেরকে খুঁজে বের কর যারা কিনা জিয়াং এর সাথে এরকম ভাবে ঝগড়া করেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না, কারণ 1000-এর ওপরে রয়েছে তারা, আমরা তাদের আইডেন্টি কিভাবে খুঁজে বের করব। ইউ বলে, আমি কোনো কিছু চাই না, তোকে এটা করতেই হবে।
রাতে জিয়াং আবার দৌড়ে ইউয়ের কাছে চলে যায়, আর এখানে ইউ তো জানতো জিয়াং কি করেছে, তাই জিয়াংকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে নিয়ে যে পোস্ট করা হয়েছিল ওখানে বাকিদের সাথে ঝগড়া করেছো। তখন জিয়াং মনে মনে ভাবে আমি যদি এখানে ইউকে সত্যি কথা বলি তাহলে ইউ হয়তো আমার উপর রেগে যাবে, তাই মিথ্যে কথা বলে। তবে ইউ বলে আমি সবকিছুই জানি আর আমি খুশি হয়েছি যে তুমি আমাকে সাপোর্ট করেছো। পরের সিনে ইয়াও ইয়াও নামের একটি মেয়েকে দেখানো হয়, আর তাকে নিয়ে মূলত ইউ এর সাথে এই গসিপগুলো শুরু হয়েছে। ইয়াও ইয়াও তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে ওই মেয়েটি কে, যে কিনা আমাকে নিয়ে এরকম ভাবে বাজে বাজে কমেন্ট করে, ওর আইডেন্টি তাড়াতাড়ি খুঁজে বের করো, আমি ওকে দেখে নেব। এরপরে আমরা দেখতে পাই জিয়াংকে। মেড আন্টি এসে জিয়াংকে বলে আপনি সারাদিন শুধু ফোন টিপছেন, এটা যদি ইউ জানতে পারে তাহলে কিন্তু আপনার উপরে রাগ করবে, এখন আপনি এই ফোর্সগুলো খেয়ে নিন। তবে তখনই জিয়াং এর কাছে একটি ফোন চলে আসে। জিয়াং তাই কথা বলতে শুরু করে, যেখানে ইয়াও ইয়াও জিয়াংকে বলে তোমার সাহস অনেক বেশি বেড়ে গিয়েছে, তবে তুমি তো আমার সাথে একদমই কোনো কিছু করে উঠতে পারবে না, আর তুমি কি তোমার বাসা থেকে বের হবে না? যদি বাসা থেকে বের না হও তাহলে আমি তোমাদের দোকান নষ্ট করে দেব। তখন তো জিয়াং ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে আপনি কে, আমার উপরে এত বেশি রাগ কেন করে রয়েছেন। এরপরে মম আর ড্যাডির দোকানের সামনে অনেকের ভিড় হয়ে যায়, তারা এখানে চিৎকার করে বলে যে তোমাদের মেয়েকে এক্ষুনি আমাদের সামনে নিয়ে আসো, তোমাদের মেয়ে এক মিস্ট্রেস। এখানে ড্যাড বলে আমার মেয়ে অনেক ভালো আর আমি জানি এরকম কিছু ও কখনোই করবে না, বাট এখানে ওই মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ওকে আমরা ফ্যামিলি থেকে বের করে দিয়েছি, তাই ওকে নিয়ে এখানে তোমরা কোনো কথা বলবে না। ততক্ষণে জিয়াংও এখানে আসে, আর মমের এই কথাগুলোতে অনেক বেশি হার্ড হয়ে বলে যে মম আপনি আমার সম্পর্কে এরকম কথা কিভাবে বলতে পারেন। তবে এখানে মমের তো ওকে নিয়ে কোনো কিছু যাই আসে না। জিয়াংয়ের গলাতে থাকা ওই লকেটটি কেড়ে নিয়ে বলে এখন থেকে তুমি আর আমাদের ফ্যামিলির কেউ না, আর তুমি আমার মেয়েও না। এরপরে তো সবাই তখন জিয়াংকে অনেক বেশি বুলিং করতে শুরু করে, আর মম ড্যাড ওকে সাহায্যও করে না। একটু পরে ইউ এখানে তার গার্ডদেরকে নিয়ে আসে, আর মেয়েটা আন্টি জিয়াংকে বাঁচিয়ে নেয়। জিয়াং এরপরে ইউকে দেখে, তখন এখানে অজ্ঞান হয়ে যায়। জিয়াংকে বাড়িতে নিয়ে আসার পর মেড আন্টি আর ইউ তারা দুজনে জিয়াং এর অনেক বেশি কেয়ার করতে থাকে, আর জিয়াং এর একটু পরে যখন জ্ঞান ফিরে আসে তখন মেড আন্টি জিয়াংকে জানায় পুরো একদিন এক রাত ইউ এভাবেই বসে আপনার শুধু কেয়ার করেছে। তখন তো জিয়াং খুশি হয়ে ইউকে থ্যাংক ইউ বলে। ইউ আন্টিকে এখন এখান থেকে চলে যেতে বলে যে জিয়াং এখন একটু রেস্ট করবে, আর ও নিজেই তো রয়েছে জিয়াং এর জন্য, জিয়াং এর অনেক বেশি কেয়ার করতে থাকে। জিয়াং ইউয়ের এরকম কেয়ার পেয়ে অনেক বেশি খুশি হয় আর ইমোশনাল হয়ে মনে মনে বলে এখনো পৃথিবীতে কেউ একজন আমার জন্য রয়েছে যে কিনা আমাকে নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করে আর আমাকে সবসময় বাঁচিয়ে নেয়। জিয়াং এখন ভালো ফিল করছিল, তাই ও নিজের ফোন চেক করে, যেখানে কিনা মমের এটি লাইভ দেখতে পায়, আর মম কিনা লাইভে নিজের মেয়েকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে। এইসব দেখার পর জিয়াং এর মনটাই খারাপ হয়ে যায় যে একজন মম আর ড্যাড কিভাবে নিজেদের বায়োলজিক্যাল ডটারকে এত বাজেভাবে প্রেজেন্ট করতে পারে। তখন ইউ বলে যে তুমি এসব ফালতু নিউজ দেখা বন্ধ করো, আর তোমাকে নিয়ে এখন থেকে এসব কিছু চিন্তা ভাবনা করতে হবে না। জিয়াংকে হ্যাপি করার জন্য জিয়াংকে নিয়ে রেস্টুরেন্টে আসে, বাট এখানে ইউ এর কাছে একটি ইম্পর্টেন্ট ফোন চলে আসায় জিয়াংকে এখানে অপেক্ষা করতে বলে চলে যায়। তখন এখানে জিয়াং এর ব্রাদার আসে তার গার্লফ্রেন্ডকে নিয়ে, আর জিয়াংকে দেখার পরে বলে তুমি তো দেখছি এখন ভালোই রয়েছে অন্য কারোর মিস্ট্রেস হয়ে, আর আমি এখানে চিৎকার করে সবাইকে বলবো যে দেখো এ হচ্ছে আমার সিস্টার, যে কিনা টাকার জন্য রিচ রিচ ছেলেদের মিস্ট্রেস হয়ে থাকে। আর এখানে অনেকের ভিড় হয়ে যায়। জিয়াং তো রেগে ওকে থাপ্পড় মেরে দেয়, এতে করে ব্রাদার জিয়াং এর উপরে রেগে জিয়াংকে যখন মারতে নেবে তখন ইউ এসে ওর হাত ধরে নেয়। আর এখানে ইউ অনেক ভালোভাবে সাপোর্ট করছিল জিয়াংকে। ব্রাদার রেগে বলে যে তুমি কে, আমাদের দুজনের ভিতরে ঢোকার তো সাহস তোমাকে কে দিয়েছে, তুমি তো আমাদের ফ্যামিলিরও কেউ না। জিয়াং মনে মনে বলে ব্রাদার এটা ঠিক বলেছে, আমরা দুজনে একে অপরের কোনো কিছুই না, শুধুমাত্র এই বেবিটির জন্য আমরা দুজনে একে অপরের সাথে রয়েছি। ব্রাদার ইউকে বলে তুমি কি নিজেকে অনেক বেশি রিচ দেখাতে চাচ্ছ, তোমার আসল আইডেন্টি কি আমাকে বলো, জিয়াং এর সাথে তোমার কি সম্পর্ক। তখন ইউ রেগে ওকে তো আরো একটি থাপ্পড় মারে, আর এরপরে বলে যে আজ থেকে আমার ওয়াইফের কাছ থেকে দূরে থাকবে, আমার ওয়াইফের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, আর ওকে যদি কখনো বিরক্ত করার চেষ্টাও করো আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। ব্রাদার তখন কোনো কিছু বুঝতে পারে না যে হঠাৎ করে ওর সিস্টার কবে আবার এই লোকটিকে বিয়ে করেছে। যাই হোক এরপরে রাতে দেখানো হয় জিয়াংকে। জিয়াং এখন শুধুমাত্র ভাবছিল ইউ কি ওই কথাটা ওকে নিজের মন থেকে বলেছে, ওখানে যে বলেছে জিয়াং হচ্ছে ইউ এর ওয়াইফ। মেয়ের আন্টি এখানে আসে বিছানা ঠিক করার জন্য, আর এইভাবে জিয়াংকে চিন্তা করতে দেখতে পেয়ে বলে যে আপনার এখন রেস্ট করা উচিত। আর এরপরে তো আন্টি এটাও বলে আমি বুঝতে পারছি না আপনার দুজনেরা তো এখন কাপল, তাহলে আলাদা আলাদা রুমে কেন ঘুমান, আর আপনার দেখাশোনা করার জন্য বস ইউ তো কিছুদিন সোফাতে ঘুমিয়েছে, আপনাদের একসাথে একই বেডে থাকা উচিত।
তখন জিয়াং মেড আন্টিকে বলে, আপনার এসব কিছু করতে হবে না, আপনি গিয়ে রেস্ট করুন। এরপর আবার ওপরে ইউকে দেখার পরে বলে, এখন পর্যন্ত ইউ সবসময় আমাকে বাঁচিয়েছে আর আজ থেকে আমি ইউকে সবসময় সাপোর্ট করব আর ইউকে হেল্প করব। তাই তো আজ জিয়াং নিজেই তখন সোফাতে ঘুমিয়ে পড়ে। পরে যখন ইউ এটা দেখতে পায়, জিয়াংকে বেডে নিয়ে এসে শুইয়ে দেয়। চলে যেতে নিয়েছিল, জিয়াং ইউয়ের হাত ধরে বলে যে আপনি এখান থেকে কোথাও যাবেন না আর আপনার সাথে আমার কথা বলার প্রয়োজন রয়েছে। জিয়াং ইউকে বলে, আঙ্কেল আপনি বাইরে সবার সামনে বলেছেন আমি আপনার ওয়াইফ, এটা কি সত্যি কথা? এরপর আবার ও নিজে ইউকে সরি বলে। ইউ জিয়াংকে বলে, তোমাকে এরকম ভাবে সরি বলতে হবে না। আর এরপরে ইউ তো নিজে থেকে জিয়াং এর দিকে এগিয়ে যেতে শুরু করে, সাথে নিজের শার্টের বাটনগুলো খুলতে শুরু করে। এই কারণে জিয়াং তো অনেক নার্ভাস হয়ে যায়, বুঝতে পারছিল না যে আঙ্কেল এখন ওর সাথে কি করবে। তখনই হঠাৎ করে জিয়াং একটু চিৎকার করে ওঠে। তাই জিজ্ঞাসা করে, ইউ তোমার কি হয়েছে? জিয়াং বলে, মনে হয় বেবি আমাকে কিক মেরেছে। ইউ বলে, আমার বেবিটাও এখন শিখে গিয়েছে যে কখন নিজের মমকে প্রোটেক্ট করতে হবে। জিয়াং হেসে বলে, হ্যাঁ। এরপরে বলে, আঙ্কেল আপনি ঠিকই বলেছেন, এখন আমার ঘুমানো উচিত। এইটা বলার সাথে সাথে জিয়াং তো ঘুমানোর জন্য একদম শুয়ে পড়ে। ইউ শুধু জিয়াংকে এরকম ভাবে দেখতে থাকে। এরপরে আমরা রাতে দেখতে পাই আজ তারা দুজনে এক বেডে ঘুমিয়েছে। বাট ইউয়ের তো কিছুতেই ঘুম আসছিল না, যেখানে কিনা জিয়াং অনেক মজা করে ঘুমিয়ে রয়েছে আর বারবার ও ঘুমের কারণে ইউয়ের দিকে এগিয়ে আসছিল। ইউ তো নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে। এরপরে যখন জিয়াং ইউকে হাগ করে তখন ইউ মনে মনে বলে, আমার লিটল সুইট হার্ট, আমার কাছ থেকে দূরে থাকো, নয়তো আমি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারবো না। আর জিয়াং ঘুমের ভিতরে বলছিল ইউকে যে তুমি আমাকে ছেড়ে চলে যেও না, এই পৃথিবীতে একমাত্র তুমি রয়েছো আমার জন্য। জিয়াং ওকে বলে, প্রমিস করছি আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না। পরের দিন সকালে মেড আন্টি যখন রুমে আসে তখন দেখতে পায় যে আজ ওরা দুজনে একই বেডে ঘুমিয়েছে। তাই তো মেড আন্টি অনেক বেশি খুশি হয়। এরপরে যখন জিয়াং ঘুম থেকে উঠে পড়ে, নিজের পাশে ইউকে দেখতে পায় না। আর জিয়াং বলে, আমিও কি উল্টা পাল্টা চিন্তা ভাবনা করছি, আঙ্কেল কেন আমার পাশে ঘুমাতে যাবে? এরপরে ও তো নিজের গলাতে একটি লাইটের মতন চিহ্ন দেখতে পায়, বাট বুঝতে পারে না যে এটা কিভাবে হয়েছে। এরপরে জিয়াং ফোন করে ইউ এর কাছে আর ইউকে বলে, আঙ্কেল আপনি কখন চলে গিয়েছেন? ইউ বলে, তাহলে তুমি উঠে পড়েছো আর এখন আমি কারের ভিতরে রয়েছি, কোম্পানিতে যাওয়ার জন্য বের হয়েছি আর নিজের খেয়াল রাখতে বলে। এদিকে তখন ড্রাইভার ইউকে এত বেশি হ্যাপি দেখে বলে, বস আজকের আপনাকে অনেক বেশি হ্যাপি দেখাচ্ছে, এরকম হ্যাপি আপনি এর আগে কখনোই হননি। তখন তো ইউ ওনাকে চুপ করে গাড়ি ভালো করে ড্রাইভ করতে বলে। আর আমরা রাতের একটি সিন দেখতে পাই, যখন জিয়াং বারবার ইউকে হাক করছিল তখন ইউ নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর ও তো জিয়াংয়ের গলাতে একটি বাইট করে দিয়েছিল। এরপরে ইউ যখন কোম্পানিতে আসে, ইউ এর সাথে একটি মেয়ের ধাক্কা লাগে, এতে করে ইউ এর ড্রেসটা খারাপ হয়ে যায়। তখন আশেপাশে থাকা বাকি সবাই অনেক ভয় পাচ্ছিল, কারণ তারা সবাই ভালো করে জানে তাদের বস অনেক বেশি রুড। এখন এই মেয়েটিকে অবশ্যই জব থেকে বের করে দেবে, বাট এখানে তো এরকম কোনো কিছুই হয় না। ইউ মেয়েটিকে কোনো কিছু বলে না, উল্টো মেয়েটিকে একটি রুমাল বের করে দেয় নিজের হাতে ক্লিন করার জন্য। আর ইউ তো খুশি হয়ে ওদের সবার বোনাস দেওয়ার কথা বলে। আর ইউ এর এরকম চেঞ্জিং ব্যবহার দেখে তারা সবাই অবাক, বসকে তো আজকের প্রথম আমরা কখনো এরকম হ্যাপি দেখিনি, হয়তোবা বসকে কেউ একজন চেঞ্জ করে দিয়েছে। হঠাৎ করে ইউ এর মম ইউকে ফোন করে বলে, আমি তোমার বাড়িতে যেতে চাই আর ওই মেয়েটির সাথে দেখা করব। এতে ইউ রাজি হয়। বাড়িতে আমরা জিয়াংকে দেখি, ও নিজেকে মিররে দেখছিল। আর তখন এখানে মেড আন্টি এসে বলে জিয়াংকে, আপনি অনেক বেশি প্রিটি বিউটিফুল, আপনাকে যে কেউ পছন্দ করবে, কিন্তু আপনার একটি প্রবলেম রয়েছে আর ওইটা হচ্ছে আপনি ভালো ড্রেস পরেন না। আর ইউকে খুশি করার জন্য আপনাকে ভালো ড্রেস পরতে হবে। এইটা বলে জিয়াংকে একটি ড্রেস পরিয়ে দেয়, যেটা কিনা অনেক বেশি শর্ট। আর জিয়াং এতে অনেক বেশি নার্ভাস ফিল করছিল, কারণ ওর কাছে এরকম ড্রেস তো এই প্রথমবার এসেছে। মেয়ের ওকে শিখিয়ে দেয় যে কিরকম ভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হবে আর ইউকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে। জিয়াংও সবকিছু একদম ভালোভাবে মনে রাখে আর এমনটি করছিল। কিন্তু যখন ইউ দরজা খুলে তখন তো জিয়াং ইউ এর সাথে ইউ এর মমকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে দৌড়ে রুমে চলে আসে। দেন ও নিজেকেই নিজে বলে, আমি এটা কি করলাম, আমি তো জানতামই না আজ ইউ এর মম এখানে আসবে আর আমি প্রথম দেখাতে ইউ এর মমকে হয়তো বা রাগিয়ে দিয়েছি, এই কারণে তো ইউ এর মম আমাকে কখনোই পছন্দ করবে না। আর এটাও ভাবে, তাহলে এখন কি ড্রামার মতন হবে যে উনি আমাকে একটি টাকার চেক দিয়ে বলবে, এই টাকা নাও আর আমার ছেলেকে ছেড়ে চলে যাও।
তখন আমি ওনাকে বলবো আমি টাকার জন্য ইউয়ের সাথে নেই, বরং আমি তো ইউকে ভালোবাসি তাই ইউয়ের সাথে রয়েছি। আর ইউ কি এমনটি করবে, আমাকে সাপোর্ট করবে আর ওর মমকে বোঝাবে যে আমরা দুজনে একে অপরকে ভালোবাসি। এরাও সবকিছু অনেক চিন্তা ভাবনা করতে থাকে এখন জিয়াং ভয় পেয়ে। তবে ও তো জানতোই না যে ইউ এর মম প্রথম দেখাতেই ওর উপর একটু ইমপ্রেস হয়েছে। যাই হোক, এরপরে ড্রেস চেঞ্জ করে চলে আসে মমের সাথে দেখা করতে, যেখানে মম তো প্রথমে ওর উপরে শুধু শুধু রাগ করার অ্যাক্টিং করতে থাকে। এরপরে একটি চেক বের করে, যেটা দেখার সাথে সাথে জিয়াং বলে ওঠে আমার টাকার দরকার নেই, আমি তো শুধুমাত্র ইউয়ের সাথে থাকতে চাই আর এই বেবির ড্যাডের সাথে থাকতে চাই। আপনি রাগ করবেন না, দরকার পড়লে আমি চলে যাব। এইটা বলে ও যখন চলে যেতে যাবে তখনই মম জিয়াং এর হাত ধরে জিয়াংকে থামায় আর বলে তোমাকে কে বলেছে যে আমি তোমার উপরে রেগে রয়েছি, আমার তো তোমাকে অনেক ভালো লেগেছে, খুশি হয়েছি তুমি আমার ছেলের জীবনে এসেছো। আর আমি তো তোমাকে এভাবে তো টাকাও দেবো না, শুধু তোমাকে পরীক্ষা করছিলাম। তখনই আবার ইউয়ের গ্র্যান্ডপা ফোন করে আর চিৎকার করে বলে তোমরা কি আমাকে ভুলে গিয়েছো, আমি কি তোমাদের ফ্যামিলির কেউ না, আমি ইউয়ের সাথে দেখা করতে চাই। তাই তো ইউকেও এখানে গ্র্যান্ডপার সাথে কথা বলতে হয়। আর গ্র্যান্ডপা জানতে পেরেছে ইউ একটি মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে আর তাকে বিয়ে করতে চায়। তাই তো এখন ওই মেয়েটিকে তো দেখতেই হবে। একটু পরে গ্র্যান্ডপা ইউয়ের বাড়িতে চলে আসে, যেখানে কিনা গ্র্যান্ডপাকে দেখার পর জিয়াং একটু ভয় পেতে থাকে, কারণ জিয়াংকে আগেই সবাই বলে দিয়েছে গ্র্যান্ডপা অনেক বেশি রুড। গ্র্যান্ডপা এখানে ইউয়ের পাশে একটি মেয়েকে দেখার পর ইউকে জিজ্ঞাসা করে এই মেয়েটিকে, আর তুমি তো আমাকে কোনো কিছুই বলোনি, এখন আমাকে সব কিছুই বলবে। গ্র্যান্ডপা আসার পর থেকে অনেক বেশি রুড ব্যবহার করছিল জিয়াংয়ের সাথে। ইউ তখন গ্র্যান্ডপার সামনে চলে যায় আর জিয়াংয়ের বিষয়ে গ্র্যান্ডপার সাথে কথা বলতে শুরু করে। আসলে জিয়াং এখন প্রেগনেন্ট আর আমি জিয়াংকে বিয়ে করতে চাই, কিন্তু জিয়াংয়ের ফ্যামিলি একটু প্রবলেম রয়েছে, তারা সবাই জিয়াংকে অনেক বেশি বুলিং করে। তখন গ্র্যান্ডপা বলে ফ্যামিলি বুলিং করে তাহলে তুমি জিয়াংকে সাপোর্ট করো আর জিয়াংকে এখানেই রাখো। মানে গ্র্যান্ডপার কাছেও তো জিয়াংকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছে। জিয়াং দেখতে অনেক বেশি প্রিটি। আর বাইরে আমরা জিয়াংকে দেখতে পাই, ও মনে মনে ভাবছিল গ্র্যান্ডপা ওকে পছন্দ করবে না আর ওর জন্য এখন ইউকেও বকা খেতে হবে, তাই তো আপসেট হয়ে উঠে যায়। আর এখানে তো মমও অনেক বেশি চিন্তায় ছিল যে ড্যাড আসলে পছন্দ করবে কি করবে না। ইউ রুমে এসে জিয়াংকে বলে গ্র্যান্ডপা তোমার সাথে দেখা করতে চাই। তাই তো জিয়াং ইউ এর সাথে বাইরে আসে, তবে এখন অনেক বেশি ভয় পাচ্ছিল আর গ্র্যান্ডপা প্রথমে একটু রাগ দেখায় আর ওদের দুজনকেও দূরে দূরে থাকতে বলে, কিন্তু এরপরই চলে যায় জিয়াং এর কাছে আর জিয়াং এর সাথে অনেক বেশি ভালো ব্যবহার করতে শুরু করে। এখানে গ্র্যান্ডপা জিয়াংকে তো খুশি হয়ে অনেকগুলো গোল্ডের ব্রেসলেট গিফট করে। তখন মম বলে ড্যাড এখন তো আধুনিক যুগ, তাহলে আপনি এত বেশি ওল্ড ডিজাইনের গোল্ড কেন ওকে গিফট করছেন। তখনই আবার গ্র্যান্ডপা এখানে অনেক দামি দামি কিছু ডায়মন্ড বের করে জিয়াংকে দেয়। তবে জিয়াং এগুলো নেওয়ার পরে বলে আপনি কি এগুলো আমাকে দিয়েছেন, কিন্তু আমি এগুলো একদমই নেব না, এগুলো নেওয়ার কোনো দরকার নেই আমার। তখন মম বলে যে রাখো, গ্র্যান্ডপা দিয়েছে। তবে এখানে গ্র্যান্ডপা জিয়াং এর এরকম ব্যবহারে অনেক খুশি হয়ে বলে তুমি একটি মেয়ে যে কিনা এগুলো নিতে চাচ্ছ না, তবে আমি যদি বাকি মেয়েদেরকে এগুলো একবার দেওয়ার কথা বলি তারা তো সাথে সাথে নিয়ে নেবে। তোমার উপরে খুশি হয়েছি আর এখন আমি তোমাকে আসল গিফট দেব। তখন মেড আন্টি এখানে একটি বক্স নিয়ে আসে আর যেইটা ওপেন করার পর সবাই খুশি হয়ে যায়, কারণ ওর ভিতরে অনেক বেশি ডায়মন্ডের একটি মুকুট রয়েছে আর যেটা অনেক দামি। তো জিয়াং তো এটা দেখার পর অবাক হয়ে যায় আর এখানে গ্র্যান্ডপা বলে আজ পর্যন্ত আমি এরকম কোনো মেয়েকে খুঁজে পাইনি যাকে কিনা আমি এটা গিফট করব, কিন্তু এইটা এখন আমি তোমাকে দেব। আর তুমি জানো এটা তোমার গ্র্যান্ডমার ছিল, আর এরপরে আমি প্রথম কোনো মেয়েকে এই মুকুট গিফট করছি, কারণ আমি জানি তুমি এর যোগ্য। এরপরে তো গ্র্যান্ডপা নিজে এখানে জিয়াংকে ওই মুকুট পরিয়ে দেয়। জিয়াং এই ফ্যামিলি থেকে এত বেশি ভালোবাসা পেয়ে অনেক খুশি হয়, কারণ এরকম ভালোবাসা ও নিজের ফ্যামিলি থেকেও পায়নি। এরপরে ইউ জিয়াং এর কাছে আসে আর জিয়াং এর সামনে হাঁটু গেড়ে বসে। এরপর একটি রিং বের করে জিয়াংকে প্রপোজ করে। জিয়াংকে বলে জানি আমরা দুজনে বেশি সময় একসাথে কাটাইনি, তবে যেটুকু সময় আমরা একসাথে কাটিয়েছি এটা অনেক বেশি ভালো ছিল। আর আমি হয়তো বা তোমাকে এই পুরো পৃথিবী দিতে পারবো না, তবে আমার পুরো পৃথিবী আমি তোমাকে দেব, কারণ তুমিই হচ্ছে আমার পুরো পৃথিবী। এখন বলো তুমি কি আমাকে বিয়ে করতে রাজি রয়েছো? আর ইউ এখানে জিয়াংকে এতটাই বেশি সুন্দরভাবে প্রপোজ করে যে জিয়াং খুশি হওয়ার সাথে সাথে অনেক বেশি ইমোশনালও হয়ে যায়। তাই তো তাড়াতাড়ি করে রুমে চলে যায়, তবে এখানে অ্যাকসেপ্ট করে নিয়েছিল ইউকে। এরপরে ইউ তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে আজ থেকে তুমি সবসময় জিয়াং এর চারপাশে ঘোরাঘুরি করবে আর জিয়াং এর ভালোভাবে দূর থেকে দেখাশোনা করবে। এর পরের সিনে আমরা জিয়াংকে দেখতে পাই বাহিরে এসেছে ছোটখাটো একটি বাসা দেখার জন্য, কারণ ও তো আর সবসময় ইউ এর বাড়িতে থাকতে পারবে না।
তখন একটি ছেলে এসে বলে, মিস আপনি এখানে কি করতে এসেছেন? তো যখন জিয়াং বলে ও বাসা দেখতে এসেছে, ছেলেটি বলে আমার সাথে চলুন, আমি আপনাকে ভালো বাসা দেখাতে পারবো। অ্যাসিস্ট্যান্ট তখন দূর থেকে ওদের দুজনের ছবি ওঠায় আর এটা ইউকে দেয়। ইউ এটা দেখার পর অনেক জেলাস ফিল করে, তাড়াতাড়ি করে চলে আসে ওই জায়গায়। আর ছেলেটি এখানে ইউকে জিয়াং এর সাথে দেখার পর মনে করে যে ইউ হবে জিয়াং এর ড্যাড। তাই তো এখানে বলছিল আমি আপনার মেয়েকে ভালোবাসি, যে এটা শোনার পর কিনা ইউ অনেক রেগে যায় আর ওই ছেলেটিকে মারধর করে ছেলেটিকে বলে, আমি জিয়াং এর হাজবেন্ড আর তুমি কিনা আমার ওয়াইফের সম্পর্কে এসব কথা বলছো। এরপরে জিয়াংকে তো বাড়িতেও নিয়ে আসে আর জিয়াংকে জিজ্ঞাসা করে বাইরে ওইসব কিছু কি চলছিল। তখন জিয়াং ভয় পেয়ে সব কিছু ইউকে সত্যি সত্যি বলে। ইউ বলে, আচ্ছা এই ব্যাপার, তাহলে তুমি এত বেশি ভয় কেন পাচ্ছ? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? আর আমরা কালই চলে যাব ম্যারেজ বিউরোতে, আমরা দুজনে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসবো। এতে জিয়াং রাজি হয় আর পরের দিন তারা ম্যারেজ বিউরোতে যাওয়ার আগে চলে যায় জিয়াং এর রিয়েল ফ্যামিলিতে, ওখানে কিছু দরকার ছিল। বাট এখানে আসার পর জিয়াং তো জানতে পারে যে মম জিয়াংকে একজন ওল্ড ম্যানের কাছে সেল করার পরিকল্পনা করছে। কিন্তু মম এখানে জিয়াং এর সাথে সেরকম কোনো কিছু করতে পারে না, কারণ ঠিক সময় ভিতরে ইউ চলে আসে আর মমকে ভালোভাবে শিক্ষা দেয়। এরপরে মমকে বলে, আমি আপনাকে 1 মিলিয়ন টাকা দেবো আর কখনোই জিয়াংকে বিরক্ত করবেন না। সাথে এখানে একটি কন্ট্রাক্ট পেপারেও সাইন করিয়ে নেয়। মমও খুশি খুশি সাইন করিয়ে দিচ্ছিল। বাট তখনই জিয়াং এর ভাই এসে বলে, মম তুমি এত কম টাকায় কেন রাজি হয়েছো? জানো না এই ছেলেটি অনেক বেশি রিস্ক। বাট এখানে আর তারা কোনো কিছু করতেও পারবে না, কারণ অলরেডি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে। এরপরে কারের ভিতরে ইউক আর জিয়াংকে দেখানো হয়, যে এখানে জিয়াং ভাবছিল ওর ফ্যামিলি কত খারাপ আর ইউ এরপরেও জিয়াংকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এইসব কিছু ভেবে একটু নার্ভাস হয়ে যায়, সাথে অনেক বেশি স্যাড ছিল। তখন ইউ বলে, তোমাকে এইসব কিছু নিয়ে ভাবতে হবে না, এখন থেকে তুমি সবসময় আমার সাথেই থাকবে। আর এখানে ও জিয়াংকে অনেক ভালোভাবে সাপোর্ট করার কথা বলে। আর জিয়াংকে এটাও বলে যে এখন থেকে তুমিই হচ্ছে আমার সবকিছু আর আমার সব প্রপার্টিও তোমার, তাই তোমাকে আর এইসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। জিয়াং তখন মনে মনে অনেক খুশি হয়। এরপরে তারা দুজনে চলে আসে রাস্তার পাশে ছোটখাটো দোকানগুলো থেকে খাবার খেতে। আর এখানকার খাবার যখন প্রথমবার ইউর টেস্ট করে তখন ইউর কাছে অনেক বেশি ভালো লেগে যায়। তখন জিয়াং বলে, আপনার কাছেও এইসব খাবার অনেক ভালো লেগেছে? হঠাৎ করে একজন ওল্ড গ্র্যান্ডমা দৌড়ে চলে আসে জিয়াং এর কাছে আর জিয়াংকে দেখে বলে, তুমি হচ্ছে আমার গ্র্যান্ড ডটার, ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি। তুমি কি জানো 18 বছর ধরে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। এখানে তারা দুজনে তো কোনো কিছু বুঝতে পারে না আর গ্র্যান্ডমা জিদ করে বসে যে ও যাবে জিয়াং এর সাথে। তাই জিয়াং বলে ইউকে, আমরা কি এই গ্র্যান্ডমাকে বাড়িতে নিয়ে যেতে পারি? ইউ রাজি হয়। এরপরে তারা গ্র্যান্ডমাকে বাড়িতে নিয়ে আসে, যেখানে কিনা গ্র্যান্ডমা ইউকে জিয়াং এর আশেপাশেও আসতে দিয়েছিল না, দুজনকে দূরে থাকতে বলে। গ্র্যান্ডমা নিজেই সবসময় জিয়াং এর সাথে থাকছিল, এমনকি পরের দিন জিয়াংকে একটি দোকানে নিয়ে যায় আর জিয়াংকে এখানে দামি জিনিস কিনে দিতে চায়। তখন জিয়াং বলে, গ্র্যান্ডমা আমার কাছে এত টাকা নেই। গ্র্যান্ডমা বলে, তুমি কেন টাকা দেবে, আমি তোমাকে এসব কিছু কিনে দেবো, আমার কাছে অনেক টাকা রয়েছে। ইভেন গ্র্যান্ডমা এখানে নিজের কার্ডে দিয়ে তখন সবকিছু টাকাগুলো পে করে আর অনেক দামি কিছু কিনে দেয় জিয়াংকে। আসলে জিয়াং এর গলাতে আমরা যে জেড পেন্ডেন্ট দেখেছি এইটা হচ্ছে জিয়াং এর ফ্যামিলির, আর এইটাই গ্র্যান্ডমা জিয়াংকে দিয়েছিল যখন জিয়াং এর 1 বছর ছিল। এই কারণে গ্র্যান্ডমা জিয়াংকে দেখার পরে জিয়াংকে চিনতে পেরেছে। অন্যদিকে আমরা দেখতে পাই ইউ জানতে পারে যে গ্র্যান্ডমার সাথে জিয়াং একটি শপে গিয়েছে। তো অন্যদিকে আমরা গ্র্যান্ডমার রিয়েল ফ্যামিলিকে দেখতে পাই। গ্র্যান্ডমার ছেলেও জানতে পারে যে এখন ওর মম কোথায় রয়েছে, তাই তো মমকে নেওয়ার জন্য বের হয়ে পড়ে। গ্র্যান্ডমা তো জিয়াংকে খুঁজে পেয়ে অনেক খুশি, তবে জিয়াং এখানে গ্র্যান্ডমার কোনো কথা ভালো করে বুঝতে পারে না। আর এখানে আমরা ইয়াওকে দেখতে পাই, জানতে পারে জিয়াং আসলে অনেক বড় ফ্যামিলির একটি মেয়ে, তাই ওর একদম এই কথা সহ্য হয় না। এরপরে একজন স্টাফকে টাকা দিয়ে জিয়াং এর কাছ থেকে ওই জেট পেন্ডেন্টটা সরিয়ে নেয় আর জিয়াং একটি রুমের ভিতরে বন্ধ করে রাখতে বলে। এরপর নিজে জেট পেন্ডেন্ট পরে চলে আসে গ্র্যান্ডমার সামনে আর গ্র্যান্ডমাকে বলে, আমি হচ্ছি আপনার হারিয়ে যাওয়া নাতনি। গ্র্যান্ডমা তখন একটু ধোকা খেয়ে যায় আর ইয়াওয়ের কথা বিশ্বাস করে নেয়। তখন এখানে গ্র্যান্ডমার সন চলে আসে, নিজের মমকে বলে, আপনি এখানে কি করছিলেন? তো মম এখানে বলে যে দেখো আমি আমার গ্র্যান্ড ডটারকে খুঁজে পেয়েছি। আর ড্যাডও তখন এটা বিশ্বাস করে নেয়। ইয়াওকে বলে, তুমি আমার মমের জীবন বাঁচিয়েছো, তাই তুমি এখন আমাদের সাথেই থাকবে। আর ইয়াওকে নিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার কিছু সময় পর ভিতরে আসে ইউ আর এখানে বলে যে গ্র্যান্ডমা আর তার সাথে একটি পিচ্চি মেয়েকে দেখেছে কেনা। মেয়েটি তখন বলে,
গ্র্যান্ডমাকে তার ফ্যামিলি এখান থেকে নিয়ে গিয়েছে, তবে তার সাথে আমি কোনো পিচ্চি মেয়েকে দেখিনি। তখন ইউ ভিতর থেকে জিয়াং এর শব্দ শুনতে পায়। তাড়াতাড়ি করে একটি রুমের দরজা ভেঙে ঢোকার পর দেখতে পায় যে এর ভিতরে তো জিয়াং পড়ে রয়েছে, আর একটুর জন্য জিয়াং শুধু অজ্ঞান হয়ে যায়নি। আর এইসব কিছুর কারণে তখন ইউ ওই মেয়েটির উপরে অনেক রেগে যায়, আর গার্ডরা ওই মেয়েটিকে তখন বন্ধ করে ফেলে। এরপরে ইউ জিয়াংকে বাড়িতে নিয়ে আসে, জিয়াংকে সরি বলে। তাড়াতাড়ি ওখানে যেতে পারেনি এই কারণে। এরপরে জিয়াং এখানে জিজ্ঞাসা করেন গ্র্যান্ডমা কেমন রয়েছে। তো ইউ জিয়াংকে জানায় গ্র্যান্ডমাকে তার ফ্যামিলি এসে নিয়ে গিয়েছে। জিয়াং এটা শোনার পর শান্ত হতে পারে, কারণ গ্র্যান্ডমা একদমই ঠিক রয়েছে। তো এরপরে ইউ জিয়াং এর চোখ বন্ধ করতে বলে, আর জিয়াংকে নিয়ে একটি জায়গায় আসে, জিয়াংকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে। এরপর যখন জিয়াংকে চোখ খুলতে বলে, তো জিয়াং সামনে দেখতে পায় মম আর গ্র্যান্ডপা দাঁড়িয়ে রয়েছে, আর ওখানে একটি কেকও রয়েছে। আসলে আজ তো জিয়াং এর বার্থডে। ইউ জিয়াংকে বলে, আমার লিটল ওয়াইফ, তুমি কি মনে করেছো আমি আমার ওয়াইফের বার্থডে ভুলে যাব? এইটা হচ্ছে তোমার প্রথম বার্থডে আমার সাথে, তাই আমরা এটা অনেক ভালোভাবে সেলিব্রেশন করব। এইসব দেখার পর জিয়াং ইমোশনাল হয়ে যায়। মম বলে, তোমার এইসব কিছু ভালো লাগেনি? তুমি কেন কান্না করছো? জিয়াং বলে, আমার এইসব কিছু অনেক ভালো লেগেছে, আর আমি অনেক বেশি হ্যাপি আপনাদের মতন একটি ফ্যামিলি পেয়ে। তারা এরপরে একসাথে বার্থডে সেলিব্রেশন করে, আর তখন আকাশে অনেকগুলো ফায়ার ওয়ার্কও হতে থাকে। বাট তখনই তারা একটি নিউজ শুনতে পায় যে আসলে শিন ফ্যামিলি তাদের হারিয়ে যাওয়া ডটারকে খুঁজে পেয়েছে, আর ওই ফ্যামিলির ডটারের সাথে আসলে অনেক আগেই বিয়ে ঠিক হয়েছে ইউয়ের। তাই এখন ইউ তাদের ফ্যামিলির ডটারকে বিয়ে করবে। এই কথাগুলো আবার আড়াল থেকে জিয়াং শুনতে পায়। তো জিয়াং অনেক বেশি হার্ড হয়, আর জিয়াং মনে মনে বলে, আসলে আমি এই সব কিছু ডিজার্ভই করি না, আসলে আমি একটু বেশি পেয়ে গিয়েছি, তাই এখন আমাকে নিজে এখান থেকে চলে যেতে হবে, কারণ ইউ তো এখন অন্য কাউকে বিয়ে করবে। তাই জিয়াং কাউকে কোনো কিছু না বলে চলে যায়। কিন্তু আমরা বাইরে দেখতে পাই জিয়াং তো এদের পুরো কথাটাই শোনেনি। শিন ফ্যামিলি ভালো করে জানে জিয়াং হচ্ছে তাদের রিয়েল ডটার, আর এখানে এখন ইউ এর পুরো ফ্যামিলি ভাবছে যে এই কথাটা পরে বলবে জিয়াংকে, আর জিয়াংকে সারপ্রাইজ দেবে। এরপরে ইউ রুমে আসার পর ভিতরে জিয়াংকে দেখতে পায় না, আর টেবিলের উপরে এঙ্গেজমেন্ট রিং দেখতে পায়। এরপরে ভালো করে পুরো রুমটা দেখার পর ওর কাছে একটু সন্দেহজনক মনে হয়, তাই বাইরে এসে মম আর গ্র্যান্ডপাকে জানায় মনে হয় জিয়াং আমাদেরকে ভুল বুঝেছে আর বাড়ি থেকে চলে গিয়েছে। অন্যদিকে আমরা রাস্তায় জিয়াংকে দেখতে পাই আপসেট হয়ে চলে যাচ্ছিল। তখন জিয়াং এর কাছে ইউ আসে আর বলে যে তুমি আমাকে কোনো কিছু না বলে কেন চলে এসেছো। এখানে জিয়াং বলে, আমি আপনাদের সব কথাগুলো শুনেছি, আপনি এখন শিন ফ্যামিলির ডটারকে বিয়ে করবেন, আর আমি আপনাদের ফ্যামিলির সাথে কখনোই অ্যাড হতে পারবো না, আমার ওই যোগ্যতা নেই। আর আমি এটাও দেখতে পারবো না যে আপনি অন্য কাউকে বিয়ে করছেন, তাই আমি নিজে থেকে আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। তখন ইউ বলে, তোমাকে কে বলেছে আমি অন্য কাউকে বিয়ে করব? আমি শুধু তোমাকেই বিয়ে করব। আর হ্যাঁ, আমি তো এই অধিকারও তোমাকে দেব না যে তুমি নিজে থেকে আমাকে ছেড়ে চলে যাও। এইটা বলে ও জিয়াংকে কোলে উঠিয়ে নেয়। জিয়াংকে বলে, এখন আবারও ফিরে যাবে আমার সাথে। পরের সিনে আমরা শিন ফ্যামিলির পার্টির সিন দেখতে পাই, আর এখানে আমরা ইয়াও ইয়াওকে দেখি। ও তো অনেক বেশি মজা করে পার্টি এনজয় করছিল। এখানে থাকা বাকি মেয়েদের কথা শুনতে পাই। তারা বলে শিন ফ্যামিলি তাদের রিয়েল ডটারকে খুঁজে পেয়েছে, আর এটাও শুনেছি যে তাদের রিয়েল ডটার আসলে শিন ফ্যামিলির ওল্ড লেডিকে বাঁচিয়েছে। এই কারণে তারা আরো অনেক বেশি হ্যাপি, আর আজ এখানে সবার সাথে তার পরিচয় করিয়ে দেওয়া হবে। ইয়াও ইয়াও মনে মনে বলে, জানি এখানে সবাই আমার কথাই বলছে, আর আমি হয়ে যাব শিন ফ্যামিলির রিয়েল ডটার। এভাবে আমি পরে ইউকেও বিয়ে করতে পারবো। আমি এখন অনেক লাকি একটি মেয়ে হয়ে যাব। তো একটু পরে এই পার্টিতে চলে আসে জিয়াং, আর মেয়ের আন্টিও এসেছিল। ইয়াও ইয়াও বলে, তুমি এই পার্টিতে কি করছো? তোমার মতো মেয়েরা তো এই পার্টিতে আসতেও পারবে না, এর কোনো যোগ্যতাই নেই তোমার। তখন এখানে জিয়াং বলে মেয়ের আন্টিকে, আপনি এখান থেকে যান, আমি নিজে এর সাথে হিসাব বরাবর করে নিতে পারবো। ইয়াও ইয়াও রেগে জিয়াংকে ধাক্কা দেয়, আর জিয়াং পুরো যেতে নিয়েছিল। তখন ইউ এসে জিয়াংকে ধরে নেয়। এই সময় পার্টিতে মিস্টার শিন আসে, যাকে দেখার পর সবাই খুশি হয়ে যায়। আর মিস্টার শিন বলে, ফাইনালি আমি আমার হারিয়ে যাওয়া ডটারকে খুঁজে পেয়েছি, আজ আমি ওর আইডেন্টি এখানে সবার সামনে বলবো। ইয়াও ইয়াও খুশি হয়ে এগিয়ে যেতে নিয়েছিল, বাট এখানে মিস্টার শিন তো সবার সামনে জিয়াং এর নাম বলে যে জিয়াং হচ্ছে আমার হারিয়ে যাওয়া ডটার। এইটা শোনার পর সবাই অবাক হয়, জিয়াং নিজেও অবাক হয়। আর ইয়াও ইয়াও বলে যে ড্যাড, আপনি তো জানেন আমি আপনার রিয়েল ডটার, তাহলে এখানে জিয়াং এর নাম কেন বলছেন?
তখন বলে, মিস্টার শিন, তুমি কি আমাকে বকা পেয়েছো? আমি তোমার প্ল্যানটা ভালো করে বুঝতে পেরেছি। এরপরে অ্যাসিস্ট্যান্ট এখানে জিয়াং এর ড্যাড আর মমকে নিয়ে আসে। তাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে ওনাদেরকে তো অনেক ভালোভাবেই পানিশমেন্ট করা হয়েছে। তো এরপরে ড্যাড মমও এখানে সত্যি কথা বলে। একটু পরে গ্র্যান্ডমা এখানে আসে। ইয়াও ইয়াও গ্র্যান্ডমার কাছে যায় আর জেড পেন্ডেন্ট দেখিয়ে বলে যে, গ্র্যান্ডমা দেখুন, আমি আপনার রিয়েল গ্র্যান্ড ডটার। আপনি দেখুন, এটা নিজে আপনি আমাকে দিয়েছেন। তখন গ্র্যান্ডমা বলে, হ্যাঁ, এই জেড পেন্ডেন্ট আমি দিয়েছি আমার গ্র্যান্ড ডটারকে, বাট তুমি আমার গ্র্যান্ড ডটার নয়, সে হচ্ছে জিয়াং। তুমি কি আমাকে পাগল পেয়েছো? মেডিসিন খাওয়ার পর আমার সব কথা ভালো করে মনে পড়ে গিয়েছে। এরপরে গ্র্যান্ডমা আসে জিয়াংয়ের কাছে আর নিজের হাতে ওই জেট পেন্ডেন্ট জিয়াংকে পরিয়ে দেয়। মানে জিয়াং এখন ওর রিয়েল ফ্যামিলিকে পেয়েছে, এই কারণে জিয়াং অনেক হ্যাপি। ইউ জিয়াংয়ের কাছে আসে, হাঁটু গেড়ে বসে পড়ে, দেন একটি রিং বের করে আবারও জিয়াংকে প্রপোজ করে আর জিয়াংকে রিংটা পরিয়ে দেয়। ইউ জিয়াংকে এটাও বলে, এখন তো আমার নিজেরই ভয় হচ্ছে যে আমি আবার কোথায় না তোমাকে হারিয়ে ফেলি, কারণ তুমি তো আমার থেকে ওরিস ফ্যামিলির ডটার। এরপরে জিয়াং তো আবারও ল্যাগেজ নিয়ে বের হয়ে পড়ে। তখন ইউ ভয় পেয়ে যায় আর জিয়াংকে বলে, তুমি কি আবার আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান তৈরি করছো? জিয়াং বলে, না, আমি তো আর কোথাও যাব না আপনাকে ছেড়ে, আমি এখন আপনার সাথেই থাকবো। এইটা বলে ও ইউকে কিস করে নেয়। এই সিন দেখার পর দুজনের ফ্যামিলি ওদেরকে চিয়ার অফ করতে থাকে আর এই সুন্দর সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। আজকের ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো কমেন্ট করে বলবে, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।